তুমি আমাদের ওকিলের ছেলে না? জি। এই সময় তো সবাই বাড়ি ফিরে, তুমি এখানে বসে আছো যে? বাবার জন্য মন খারাপ করছে? ছোটবেলায় বাবার সাথে কাটানো স্মৃতিগুলো খুব ভাবছো, তাই না? তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তার জন্যই আমরা এই অশান্ত শহরটাতে শান্তিতে বসবাস করছিলাম। জানি না এখন আমরা আর শান্তিতে থাকতে পারবো কিনা। তোমার বাবা অশান্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একেবারে শেষ করে দিয়েছিলেন। জানো বাবা, কালকে তেমনই একটা ঘটনা ঘটেছে যা তোমার বাবা এই শহরে পার্মানেন্ট আসার পূর্বে ঘটেছিল। কিন্তু এটা ভেবে অবাক হচ্ছি, যাকে তোমার বাবা একেবারে শেষ করে দিয়েছিলেন এই নদীতে, তাও আবার মহল্লার সামনে, সে কিভাবে আবার ফিরে এলো? ছোটবেলায় দাদুর মুখে শুনতাম মানুষ মারা গেলে নাকি সে আবার ফিরে আসে। এক্ষেত্রে কি একই ঘটনা ঘটেছে? কি জানি বাবু। চলো, সন্ধ্যা হয়ে এলো, এই সময় বাইরে থাকা ঠিক নয়, বাড়ি চলো। আঙ্কেল, অনেক ধন্যবাদ, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। উনি হলেন আমাদের পাশের বাড়ির রবিন আঙ্কেল। সুখে দুঃখে এখন উনি আমার একমাত্র ভরসা। বাবা মারা গেছেন মাত্র 1 মাস হলো। এই স্টেশনে ছোটবেলায় বাবার সাথে কাটানো স্মৃতিগুলো আমার চোখের সামনে এখনো ভাসছে। যেখানে ট্রেন ধরে আমি নানু বাড়িতে যেতাম, ওয়েটিং রুমের পাশে সেই বাগানটা এখনো রয়েছে, যেখানে আমি সবার অজান্তে ফুল ছিঁড়ে আমার ছোটবেলার বান্ধবী অবনীকে দিতাম। আর তার জন্য স্টেশন মাস্টার মাঝে মাঝেই বাবার কাছে নালিশ দিতেন। স্টেশনটা এখনো পাল্টায়নি। প্রতিদিনই সেই 2 থেকে 3টি ট্রেন এই স্টেশনে আসা যাওয়া করে। বাবার গ্রাজুয়েট সম্পূর্ণ করার পর এখানে প্রশাসনিক দায়িত্ব নিয়ে জয়েন করেছিলেন। তার সুবাদে আমার এখানে বেড়ে ওঠা। কিন্তু আমিও বাবার মতো উচ্চশিক্ষা অর্জন করার জন্য বাইরে অবস্থান করছিলাম, আর সেখানেই সেটেল হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর আশেপাশের মানুষের অধিক ভালোবাসা আমাকে এই মহল্লায় থাকতে বাধ্য করেছে। বাঁচাও, বাঁচাও! মনসুর কাকা, কি ব্যাপার? আপনি এভাবে চিৎকার করে আসছেন কেন? তোমার বাবা আসার পূর্বে যে আমাদেরকে অশান্তিতে রাখতো, সেই আবার আমাদেরকে তাড়া করেছে। তোমার বাবা তাকে একেবারে শেষ করে দিয়েছিলেন। সে এখন তার অতৃপ্ত ইচ্ছা পূরণের জন্য ফিরে এসেছে। আমি তোমার বাবাকে সাহায্য করেছিলাম তাকে শেষ করতে, তাই সে আমাকে আজকে অ্যাটাক করেছে। তুমি আমাকে বাঁচাও। আমি জানি একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। কি বলছেন? তাকে তো আমার বাবা একেবারে ওই নদীতে সবার সামনে শেষ করে দিয়েছিলেন। তাহলে সে আবার কিভাবে আসতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা সম্ভব। আমার দাদু বলতেন, মরার পরেও অতৃপ্ত ইচ্ছা পূরণের জন্য নাকি তারা আবার ফিরে আসে। তার প্রমাণ, সে যখন আমাকে তাড়া করে আমি দেখলাম তার মাথা শরীর থেকে আলাদা ছিল। এখন তোমার কাছে আসায় তাকে আর দেখতে পারছি না। আমি জানতাম তোমার কাছে আসলেই আমি বেঁচে যাব। আমি অতি সাধারণ একজন ছেলে, আমাকে দেখে কিভাবে সে পালাবে? আপনি হয়তো ভুল কিছু দেখেছেন। একটু ডাক্তার দেখিয়ে নেবেন। হয়তো আপনার শারীরিক অসুস্থতার জন্য এরকম দেখছেন। না, আমি যেটা বলছি সেটা সত্যি। তুমি আমাদের এদের হাত থেকে বাঁচাও। তাকে আর কিছু না বলে একসাথে বাড়ির দিকে রওনা করলাম। তাকে বাড়ির কাছে এগিয়ে দিয়ে আমি নিজের বাড়িতে প্রবেশ করলাম। আজকে একেবারে ঘুম আসছে না। যখন ঘুম আসতো না, তখন বাবা আমাকে বাড়ির পাশে নদীর ধারে নিয়ে যেতেন, আর সেখানে কিছুক্ষণ থাকলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যেত, আর বাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়তাম। তাই সেই নদীর পাড়ের দিকেই রওনা করলাম। আজ নদীটা একেবারে শান্ত, কোনো ঢেউ নেই, আর কোনো ধরনের নৌকা বা ট্রলারও দেখতে পেলাম না। প্রায় মধ্যরাত অবধি নদীর পাড়ে মহল্লার বিভিন্ন মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়, কিন্তু আজ একেবারে ফাঁকা। মনে হচ্ছে কোনো অশুভ ছায়া নদী আর তার চারপাশকে ঘিরে রেখেছে। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? ঘুম আসছিল না, আর এজন্য বাবার সাথে আমি মাঝে মাঝেই এখানে আসতাম। তাই এখানে এসে মনটাকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। জানালা দিয়ে তোমাকে দেখতে পেয়ে চলে এলাম। কাল যে ঘটনা ঘটে গেল
তাতে এই সময় এখানে থাকাটা ঠিক হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। এখন তুমি আমাদের একমাত্র ভরসা। তার কথায় আমার মনসুর আঙ্কেলের কথা মনে পড়ে গেল। তিনিও আমাকে একই কথা বলেছিলেন। আমি বাবার ছেলে বলে কি আমার উপর তারা ভরসা করতে চাইছেন? তোমার যখন জন্ম হয় তখন মহল্লার একজন পরহেজগার ব্যক্তি বলেছিলেন, এই ছেলে একদিন মহল্লার সকল অশান্তিকে দূর করবে, যা তোমার বাবা এতদিন করে গিয়েছেন। তাই তোমাতেই এখন আমাদের ভরসা। আমি জানি না আপনি কিসের কথা বলছেন, তবে আমি একজন অতি সামান্য মানুষ। আমার বাবা আমাকে যা শিখিয়েছেন আর আপনারা আমাকে স্নেহ দিয়ে যেভাবে বড় করেছেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। ওরে বাবা, কি ভয়ঙ্কর! কাকা, কি হয়েছে? কাল যে ঘটনার বর্ণনা আমি শুনিয়েছিলাম, ঠিক সেই রকম, যার মাথাটা দেহ থেকে আলাদা। এরকম কাউকে আমি নদীর পাড়ে দেখতে পেলাম, আর সে মুহূর্তে উধাও হয়ে গেল। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তার কাছে গতকালের ঘটনাটা শুনলাম, আর তার বর্ণনা মনসুর আঙ্কেলের সাথে মিলে গেল। তাহলে কি যা ঘটছে একই ব্যক্তির কাজ? বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, জলদি বাড়ি চলো। তার কথায় বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু আমার কানে একটি আওয়াজ ভেসে আসছিল। তুই আমার পথ থেকে সরে যা, নয়তো তোকেও। কে কে কথা বলছো? কি হয়েছে? আমি কারো আওয়াজ শুনতে পেলাম। সে আমাকে তার পথ থেকে সরে যেতে বলছে। কই, আমি তো কিছু শুনতে পাইনি। হয়তো এটা তারই কাজ হবে। তুমি বাড়ি যাও। সেদিন রাতে আমি অনেক ঘুমানোর চেষ্টা করেও আর ঘুমাতে পারিনি। শুধু একটি কথা মাথার ভিতরে ঘুরছিল, কে আমাকে সরে যেতে বলল? সকালবেলা দরজায় কারো আওয়াজে মনের মধ্যে নাড়া দিয়ে উঠল, কারণ এত সকালে কখনোই কেউ আমাদের বাড়িতে আসে না। দরজাটা খুলতেই দেখলাম একজন বয়স্ক মানুষ, দেখে ভদ্র বলে মনে হচ্ছিল। কে আপনি? আমি তোমার বাবার কাছের বন্ধু। তোমার বাবা কি বাড়িতে আছেন? আমার জানা মতে মহল্লার মানুষগুলো ছাড়া আর কোনো বন্ধু ছিল না, আর থাকলেও বাবা আমাদের কখনো জানাননি, আর বাসায়ও নিয়ে আসেননি। কি হলো, ও কি বাড়িতে আছে? আঙ্কেল, উনি তো 1 মাস হলো মারা গেছেন। কি বলছো? ওর সাথে আমার কিছুদিন আগেও কথা হয়েছে, তারপরই সে মারা গেল। সবই ওপরালার ইচ্ছা, কখন যে কার ডাক আসবে। ভিতরে আসুন। আমি অনেকটা দূর থেকে এখানে এসেছি, আর একটা বিশেষ কাজে, যা নিয়ে তোমার বাবার সাথে আমার ওয়াদা হয়েছিল। তার জন্য হয়তো কিছুদিন আমাকে এখানে থাকতে হবে, এরকমই কথা হয়েছিল তোমার বাবার সাথে। আমি কি তোমার সাথে কিছুদিন থাকতে পারি? আপনি আমার বাবার বন্ধু, আমি আমার বাবার ওয়াদা অবশ্যই রাখব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাকে তার ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলাম, আর রবিদাকে খাবারের ব্যবস্থা করতে বললাম। হ্যালো কাকা, বলুন। বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সেই অশুভ শক্তি আমার ছেলেটাকে শেষ করে দিয়েছে। যখন তোমার সাথে নদীতে দেখা করতে যাই, তখন তাকে ঘুমিয়ে রেখে গিয়েছিলাম, আর এসে দেখি সে আর নেই। তুমি আমাদের বাঁচাও, তাছাড়া আমরা সবাই মারা যাব। ফোনটা রেখেই রমিন কাকার বাড়ির দিকে রওনা করলাম। রাত্রি এখন প্রায় 9টা। রমিন কাকার ছেলের শেষ কাজ সম্পূর্ণ করে তাকে সান্ত্বনা দিয়ে বাড়ির দিকে রওনা করলাম। না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা করতে হবে। এর একটা সমাধান করতেই হবে, যেন মহল্লার সকল মানুষ শান্তিতে থাকে, আর কাউকে যেন প্রাণ দিতে না হয়। একা একা কি বলছো? আপনি এখানে? কোনো কিছু প্রয়োজন ছিল? রবিদাকে বলতে পারতেন। না, এমন কিছু না। এলাকাটা একটু দেখছিলাম, যেন আমার কাজটা সহজে শেষ করতে পারি। তুমি এগোও, আমি আসছি। ঠিক আছে।
মহল্লার সকলে আমার উপর ভরসা করে আছে, কিন্তু আমি কি করব? আমি তো কিছু জানি না। কিভাবে আমি তাদের সাহায্য করব? ভাবতে ভাবতে মনে পড়ে গেল বাবা যা কিছু করতেন তা তার ডায়েরিতে লিখে রাখতেন। যদি তাতে কিছু পেয়ে যায়। বাবার ডায়েরিটা দেখতে দেখতে এর আসল রহস্য খুঁজে পেলাম। আসলে এই কাজগুলো যে করছে সে আসলে কে? বাবা তার একটি সমাধানও বের করে ফেলেছিলেন। ডায়েরির শেষ লেখাটা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল, শরীরটাও যেন ঠান্ডা হয়ে আসছিল। এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? বাবার অসম্পূর্ণ কাজটা আমাকেই সম্পূর্ণ করতে হবে। বাবার দেখানো কৌশল অনুযায়ী আমি কাজ শুরু করেছিলাম। বাবা বুঝেছিলেন যে সব কাজের শেষ এই নদীর তীরেই করতে হবে। কানে ভেসে এলো, আজই তোর শেষ দিন। নদীর পাড়ে এসে আমার কাজটাকে তুই সহজ করে দিয়েছিস। ঘুরতেই দেখলাম সেই দেহ থেকে মাথা আলাদা করা সেই ব্যক্তিকে, যে সবার ক্ষতি করছিল। তুই আমার শিকার, তোকে মেরে আমি আমার কাজ সম্পূর্ণ করব। তুমি কে? আমাকে মারতে চাও কেন? হা 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 হা। তবে শোন, তোর বাবা আমাকে আমার কাজে বাধা দিয়েছিল, আমার স্বপ্নকে পূরণ করতে দেয়নি। শালা অনেক চালাক ছিল, তাই আমার দুর্বলতা বুঝে ফেলেছিল আর সবার সামনে আমাকে এই নদীতে শেষ করে দেয়। কিন্তু দেখ, আমি আবারও এসে গেছি। তুই শুনেছিলি না, মানুষের ইচ্ছা পূরণ না হলে সে আবার ফিরে আসে? তাই আমি আবারও ফিরে এসেছি আমার ইচ্ছাটাকে পূরণ করতে। আমাকে মেরো না, আমাকে মেরো না। হা 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 হা। তুই শেষ। তার কথা শেষ হবার সাথে সাথেই আমি সামনের দিকে দৌড় দিলাম আর বাবার কৌশল অনুযায়ী ফাঁদে তাকে আটকিয়ে ফেললাম, যেখানে আগে থেকে সবাইকে পরিকল্পনা মতো রেডি করে রেখেছিলাম। এবার তোর পালানোর কোনো রাস্তা নেই, তোর সময় শেষ। তোর বাবাকে যেভাবে শেষ করেছিলাম ঠিক সেভাবেই তোকেও শেষ করব। তুমি তোমাকে অনেক স্মার্ট ভাবো, তাই না? আমি বাবার ডায়েরি থেকে সবকিছু জেনে গেছি আর সেইভাবে পরিকল্পনা করে তোমাকে এখানে এনেছি। দেখো, এখানে সবাই আছে। আমি জানতাম তুমি আমাকে শেষ করার জন্য এই নদীর তীরটাই বেছে নেবে। তোমার খেলা শেষ। রবিন, তুই তুই তাহলে এসব করছিস? ওর বাবা তো তোর ভালো বন্ধু ছিল, তাহলে কেন তাকে তুই মারলি? অ্যাডভান্স টেকনোলজি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়াটা আমার আর আমার বন্ধুর ব্যবসা ছিল। ওর বাবা তা জেনে যায় আর আমার বন্ধুকে একেবারে শেষ করে দেয়, কিন্তু তার টেকনোলজি আমার কাছে থেকে যায়, যাকে আমি আরো অ্যাডভান্স করি আর ওর বাবার উপর প্রথম ব্যবহার করি। সকলের মনে হবে এটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু এটা হবে একেবারে হত্যা। যেভাবে তুই এসব করছিস তাতে যে কেউ দেখে মনে করবে এটা কোনো মানুষের কাজ নয়। তুই এটা কিভাবে করলি? আমি বলছি, অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ওরা একটি ভিডিও তৈরি করে, যেখানে ইনস্ট্যান্ট বা রেকর্ডেডভাবে যে কোনো ভিডিও ও ভয়েস ব্যবহার করা যাবে, যা সাধারণ মানুষের কাছে মনে হবে এটা কোনো মানুষ নয়, অন্য কিছু। আর সেই টেকনোলজির অপব্যবহার ওনারা করেছেন। ওনাদের সকল কাজগুলো ওনারা এই নদীর পাড়েই এসে শেষ করেছেন, কারণ তাদের মেইন স্টেশন পয়েন্টটা হলো এই নদীর তীর। তারা তাদের বেশিরভাগ কাজ করেছে অন্ধকারে, যেখানে ভিডিওগুলো একেবারে সুন্দরভাবে দেখা যায়। একেবারে ঠিক। তোমার বাবাও এভাবেই সবকিছু বুঝতে পেরেছিল, তাই তাকে প্রযুক্তি দিয়েই শেষ করে দিয়েছি, তার হৃদস্পন্দন বন্ধ করে। কিন্তু তোমার বেলায় তা পারলাম না। আপনারা প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার না করে তার অপব্যবহার করে নিজেকে প্রযুক্তির বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। আমার বাবা যেটি করেছেন আমি সেটি করব না। আপনাদের চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে, আপনাদের খেলা শেষ। স্যার, আপনি তো সব শুনলেন, এবার ব্যবস্থা নিন। তোমার বাবা আমাদেরকে শান্তিতে রাখার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজ তুমিও তার মতনই আমাদের বাঁচালে। আমরা সবাই তোমার পাশে আছি, তোমার বাবা হয়ে।
যেন তোমাকেও আমরা আর হারিয়ে না ফেলি।